দ্য স্টাডি বি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা একাদশ দ্বাদশের বাংলা নিয়ে আলোচনা করছিলাম। তো বাংলা প্রথম পত্রের ধারাবাহিক আলোচনায় এই পর্যায়টাতে আমরা আহ্বান নিয়ে আলোচনা করব। আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি আত্মজীবনীমূলক লেখা, যেখান থেকে আমরা মানবতা সম্পর্কে একটা বিষয় জানতে পারবো। তো আমরা একটু দেখে নিই যে এই আহ্বান রচনার উৎসটা কি। উৎসটা হচ্ছে আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত হয়েছে। গল্পটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প, অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে অসাম্প্রদায়িকতা, সেই অসাম্প্রদায়িকতার মানবিক সম্পর্কের একটা রূপ ফুটে উঠেছে এই গল্পটাতে। মানুষের স্নেহ মমতা প্রীতির বাঁধন গড়ে ওঠে হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শে, কোনো ধর্ম বর্ণ বা বয়সের ক্ষেত্রে না, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। গল্পের অন্যতম উপজীব্য হচ্ছে দারিদ্র পীড়িত গ্রামীণ মানুষের সহজ সরল জীবনধারার প্রতিফলন। আমরা সম্পূর্ণ অংশটা পড়বো এবং তার ব্যাখ্যাগুলো করব। দেশে ঘর বাড়ি নেই অনেকদিন থেকেই, পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের এক ছুটি। এখানে ব্যাপারটা হচ্ছে যে লেখক নিজের কথা বলতেছেন, তিনি অনেকদিন ধরে ঘর বাড়ি নাই। দেশ বলতে এখানে বোঝাচ্ছে গ্রামে, দেশের ঘর বাড়ি নেই বলতে বোঝা যাচ্ছে, আমরা যেমন কথা কথা প্রশ্ন করি যে দেশে যাবি কবে, সেক্ষেত্রে এই দেশ বলতে গ্রামের বাড়ি বোঝানো হচ্ছে। তো দেশের ঘর বাড়ি নেই অনেকদিন থেকেই, পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। অর্থাৎ যে বাড়িটা আগে বাবার ছিল, পৈতৃক বাড়ি বলতে পিতার যে বাড়িটা, সেটা অর্থাৎ বাবা বাস করছেন সেই বাড়িটা যা ছিল ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। বিভিন্ন চলচ্চিত্র বা বিভিন্ন জায়গাটাতে দেখি যে পুরাতন যে বাড়িগুলো থাকে বা জমিদার বাড়িগুলো যেগুলো আছে, সেগুলোতে দেখবেন কি ভেঙে যাওয়ার পরে তার ভিতর দিয়ে গাছপালা জন্মে ওঠে। তো সেটাই বোঝাচ্ছে ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে। এই অবস্থায় একদিন গিয়েছি দেশের কিসের এক ছুটিতে। এখানে প্রথম ছুটিতে কিন্তু মেনশন করা নাই যে কিসের ছুটিতে তিনি গেছেন। গ্রামের চক্রবর্তী মশাই আমার বাবার পুরাতন বন্ধু। তাহলে চক্রবর্তী মশাই বলতে এখানে চক্রবর্তীর সংক্ষিপ্ত রূপকে বোঝানো হয়েছে। আমাকে দেখে খুব খুশি হলেন, বললেন কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা। প্রণাম করে পায়ের ধুলা নিলাম। বললেন এসো এসো, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, বাড়িঘর করবে না। যখন বাবার দেখা হয় তার সাধারণভাবেই খোঁজ খবর নিয়ে থাকে, কতদিন পর ঢাকা থেকে আসছো বাড়িতে। তো সেরকম ভাবে বলা হচ্ছে যে গ্রামের বাড়িতে যখন গেছে তখন চক্রবর্তী মশাই তাকে দেখে বলছে কতদিন পর দেশের কথা মনে পড়লো না। পায়ের ধুলা নিলাম প্রণাম করে তিনি স্বাভাবিকভাবেই বললেন এসো এসো, বেঁচে থেকো, দীর্ঘজীবী হও। এরপর একটা প্রশ্ন জুড়ে দিলেন, সেটা হচ্ছে কি বাড়িঘর করবে না। তার মানে উক্তিটা হচ্ছে চক্রবর্তী মশাইয়ের, বাড়িঘর করবে না। এই প্রশ্নটা আসে যে বাড়িঘর করবে না, এই উক্তিটি কার? এটা হচ্ছে চক্রবর্তী মশাইয়ের উক্তি। এখন লেখক বলতেছে আগে সামান্য মাইনে পাই। এখানে মাইনে অর্থ হচ্ছে বেতন, তো বেতন বোঝানো হচ্ছে আগে সামান্য মাইনে পাই, অল্প কিছু বেতন পাই, এটা দিয়ে কি আর হবে। তখন চক্রবর্তী মশাই বলছেন তাতে কি, গ্রামের ছেলে গ্রামে বাস করবে, এতে আর সামান্য মাইনে বেশি মাইনে কি। আমি খড় বাস দিচ্ছি, চালা ঘর তুলে ফেলো, মাঝে মাঝে যাতায়াত করো। এখানে একটা প্রশ্ন হচ্ছে চক্রবর্তী মশাই দিতে চেয়েছিল খড় এবং বাঁশ, তুলতে বলেছিল চালা ঘর। আমরা পরবর্তীতে দেখবো যে কি ধরনের ঘর তুলছেন। তাহলে এখানে একটা প্রশ্ন চালা ঘর তুলতে বলছিলেন। আমরা যদিও সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। মাঝে মাঝে যাতায়াত করো। আরো অনেকে এসে ধরলো অন্তত খড়ের ঘর ওঠাতে হবে। এখানে আরেকটা কথা, খড়ের ঘর উঠাতে হবে। অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই। বড় আম বাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি। আম গাছের ছায়ায় একটি বৃদ্ধের চেহারা, ডান হাতে নড়ি ঠক ঠক করতে করতে বোধহয় বাজারের দিকে যাচ্ছে। নড়ি বলতে লাঠি বোঝায়। বৃদ্ধ মানুষ চলার জন্য সাধারণত এক ধরনের লাঠি ব্যবহার করে যাতে পড়ে না যায়, এই জন্য সেটাকে নড়ি বলতেছে। নড়ি ঠকঠক করতে করতে বোধহয় বাজারের দিকে চলছে। গ্রামাঞ্চলে সাধারণত আমাদের এটাতে লড়ি বলা হতো, এটা নড়ি বলতেছে। এটার মূল শব্দটা হচ্ছে লাঠি। বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কোথায় যাবে। তখন বুড়ি কি বলতেছে, বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালু আর ভাবে চোখের উপর ধরলো, বলল কে বাবা তুমি। বলল কে বাবা তুমি, চিনলাম না তো। তখন লেখক বলছেন চিনবে না, আমি অনেকদিন গায়ে আসিনি।
গা বলতে বোঝায় গ্রাম, গ্রামকে গা বলা হয়ে থাকে, আমরা বেশিরভাগ মানুষই জানি, তারপরে বলে রাখতেছি। গায়ে আসেনি তা হবে বাবা, আমি তো এপাড়া ওপাড়া যেতাম আসতাম না, তিনি থাকতে অভাব ছিল না কোন জিনিসের, গোলা পড়া ধান গোয়াল পড়া গরু। এখানে একটা বিষয় হচ্ছে যে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি থাকতি, তিনি বলতে এখানে বৃদ্ধার স্বামীর কথা বলা হচ্ছে। সাধারণত যখন আম্মু বা আম্মু জাতীয় কেউ একজন কথা বলে, তার হাজবেন্ডের কথা আসলে পারে বলতো যে অমুকের বাপ, তমকের বাপ, এরকম ভাবে সন্তানের নাম ধরে তারপর বাবাকে ডাকতো। যদি সন্তান না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কি বলতো, যে উনি আমার, উনি তো নাই, আমার তিনি তো নাই, আপনি পরে আসবেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে ওইরকম যে যেহেতু বৃদ্ধার কোনো সন্তান নাই, তো তখন তিনি বলতেছেন তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের। গোলা পড়া ধান, গোলা পড়া বলতে বোঝায় গোলা ভরা ধান, অর্থাৎ যেখানে ধান রাখা হতো সেটাকে বলা হতো গোলা, গোলা ভরা ধান। গোয়াল পড়া গরু মানে হচ্ছে গোয়াল ভরা গরু। তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি, এটা বলছে কি লেখক। আমার তো তেনার নাম করতেন নেই বাবা, করাতের কাজ করতেন। বুড়ি বলতেছে স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে দেখবেন একটা প্রথা হয়ে আছে যে স্বামীর নাম মুখে আনে না, আমি তো তার নাম মুখে নিতে পারবো না, তিনি করাতের কাজ করতেন, তাও যদি চিনতে পারো যে সে করাতের কাজ করতো। চেনার একটা উপায় বলে বললাম, তোমার ছেলে আছে? তখন বুড়ি উত্তর দিচ্ছে, কেউ নেই বাবা, কেউ নেই, এক নাত জামাই আছে, তো সে মোরে ভাত দেয় না, আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম, অর্থাৎ বৃদ্ধা তার নিজের অবস্থার কথা বলতেছে যে তার এক নাত জামাই আছে যে তাকে ভাত দেয় না। এখানে একটা বৃদ্ধাকে ভাত দেয় না কে, তার কথা বলা আছে বৃদ্ধার নাত জামাই। আমার বড্ড কষ্ট, ভাত জোটে না সব দিন। বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম, এটা লেখক দিচ্ছে। তারপর বলছে ব্যাপারটা এখানে চুকে যাবে ভেবেছিলাম, কিন্তু তা চুকলো না। স্বাভাবিকভাবে যে গ্রাম অঞ্চলে কোনো অভাবী মানুষ যদি তার অভাবের কথা বলে, 2 টাকা 5 টাকা দিয়ে দিলে পারে মনে হয় যে শেষ, আর কখনো দেখা হবে কি হবে না। কিন্তু কি হলো, পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি এমন সময় সেই বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠোনে। থাকি এক গাতি খুড়োর বাড়ি। তিনি বললেন ও হলো জমির করাতের স্ত্রী, অনেকদিন আগে মরে গিয়েছে। জমির, তাহলে বৃদ্ধার পরিচয় দিচ্ছে যে বৃদ্ধা জমির করাতির স্ত্রী, জমির করাতি অনেকদিন আগে মারা গেছে। বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো, ও বাবা, বোধহয় চোখে একটু কম দেখে। কিভাবে বুঝলো? বললাম এই যে আমি এখানে, অর্থাৎ সামনে কাছেই আছে কিন্তু তারপরও দেখতে পাচ্ছে না, তার মানে চোখে অনেক কম দেখে। সাধারণত যারা চশমা পরে থাকে বৃদ্ধ মানুষ দেখবেন যে চশমা পরার পরেও চিনতে পারে না, একেবারে কাছে গিয়ে পরিচয় দিলে তারপর বুঝতে পারে যে আসলে কে। আমার খুড়ো মশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে। সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল। খুড়ো মশাই বুড়িকে বুঝাচ্ছে যে তার পরিচয়টা, অর্থাৎ লেখকের পরিচয়টা দিয়ে দিল। বুড়ি করলো কি, সেই উঠোন তলাতে বসে বসে খুব খানিকটা বকে গেল, অর্থাৎ বকে যাওয়ার কারণটা হচ্ছে হয়তোবা পরিচিত কোনো ব্যক্তির সন্তান, যার কারণে পরিচয় যেহেতু আছে অধিকার বোধটা একটা কাজ করে, অধিকার যেহেতু আছে যার কারণেই অধিকার থেকেই কিছু কথা শুনিয়ে যেতে পারে। অধিকার না থাকলে তো কখনোই কাউকে কোনো কথা শোনাতে পারে না। তো পরিচয় হয়তোবা যে প্রতিবেশী হতে পারে, খুব নিকট প্রতিবেশী, যার কারণে এরকম করে বলা হচ্ছে যে সে উঠোনের কাঁঠাল তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল। পরদিন কলকাতায় চলে গেলাম, ছুটি ফুরিয়ে গেল। কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়তো। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয় ছুটি, এটা কিন্তু তার দ্বিতীয় ছুটি, এখান থেকে তার দ্বিতীয় ছুটির কথা শুরু। এখানে অপশনটা দিয়ে রাখতে পারেন যে দ্বিতীয় ছুটির কথা। দ্বিতীয় ছুটি পাইছে কখন? জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে। তো নতুন তৈরি খড়ের ঘরখানা, তুলতে বলছিল চালা ঘর আর তুলেছে খড়ের ঘর। খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে। তাহলে লেখক থাকে কোথায়? কলকাতাতে। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হতো না
যদি তার পরের দিনই না লেখকের বাড়িতে ওই বুড়ি না আসতো তাহলে হয়তো বা কর্মব্যস্ততার কারণে আর কখনোই মনে পড়তো না। এরপর বলতেছে কি যে বললাম, কি বুড়ি ভালো আছো? ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? তো এখান থেকে একটা ফলের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আম। বুড়ি নিয়ে আসছে লেখকের জন্য আম। আম খুলে রাখছে এবং বলছে, আমার কি মরণ আছে রে বাবা? জিজ্ঞাসা করলাম, ও আম কিসের? দন্তহীন মুখে, দন্তহীন মুখে বলতে দাঁতহীন, যেহেতু বৃদ্ধা স্বাভাবিকভাবেই যে দাঁত পড়ে গেছে এরকম, দন্তহীন মুখে। তো দাঁতহীন মুখে সাধারণত হাসা যায় না, হাসলেও বোঝানো কঠিন যে তিনি হাসছে। সাধারণত দাঁতটা একটু খুললেই বোঝা যায় যে মানুষটা হাসছে, কিন্তু যখন দাঁতটা না থাকে তখন স্বাভাবিকভাবেই ফিলফিলিয়ে মানে হচ্ছে ফোকলা দাঁত, মানে কি বলবো, যে দাঁত ছাড়া হাসিটা আসলে বোঝার উপায় নাই। তো তখন বলছে দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বলে, ও গোপাল আমার, তোর জন্য নিয়ে আলাম গাছের আম, বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখ এখন, বড় ভালো লাগলো। গ্রামে অনেকদিন থেকে আপনার জন কেউ নেই। আপনার জন বলতে আপন জন বোঝাচ্ছে, আপনার জন একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার পর, ঘনিষ্ঠ আদরের সম্বোধন কোনটা বলা হচ্ছে? ও গোপাল আমার, ও গোপাল। তো এটাকে হচ্ছে ঘনিষ্ঠ সম্বোধন। লোকের দেখা পায়নি বাল্যকালে মা, সম্বোধন করার লোকের দেখা পায়নি বাল্যকালে। তো এখানে বলছে বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। এখন বুড়ি বললে, খাও কোথায়? হ্যাঁ বাবা। তখন বুড়ি প্রশ্ন করতেছে, কোথায় খাও? খুড়ো মশাইয়ের বাড়ি। উত্তরটা সাধারণ, বেশ যত্ন করে তো ওনারা? তা করে। দুধ পাচ্ছ ভালো? ঘুটি গোয়ালিনী দেয়, মন্দ না। তাহলে দুধ দেয় কে? দুধ, লেখককে দুধ দেয় হচ্ছে ঘুটি গোয়ালিনী। তো এখন ঘুটি গোয়ালিনীর দুধ সম্পর্কে মন্তব্যটা কি? ও বাবা, ওর দুধ অর্ধেক জল, দুধ খেতে পাচ্ছ না, ভালো সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, ও গোপাল। বিছানা ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে, হাতে কি? তখন লেখক প্রশ্ন করছে, তখন বৃদ্ধা বলছে, বৃদ্ধা হাতের নড়ি, নড়ি মানে লাঠি, হাতের লাঠি আমার দাওয়ায়, দাওয়া বলতে বোঝা হচ্ছে বারান্দা। তো আমার দাওয়ায়, দাওয়ার গায়ে অর্থাৎ বারান্দার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, এক ঘটি দুধ আনলাম তোর জন্য। সে কি, দুধ পেলে কোথায় এত সকালে? তখন বুড়ি বলছে, আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ। মোর চালাঘরের পাশে ওর চালাঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখেছিলাম, বলি বউ আমার, গোপাল দুধ খেতে পায় না, তাই আজ ভোরে উঠে দেখি আমায় ডাকছে, মা ওঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে চালাঘরটা কার? চালাঘরটা বলছিল লেখককে তুলতে চক্রবর্তী মশাই, কিন্তু চালাঘর ওই বৃদ্ধার ঘরটা হচ্ছে চালাঘর, আর সাথে হাজরা বেটার বউয়ের ঘরটা হচ্ছে চালাঘর। এটা হচ্ছে এখানকার প্রশ্ন। তো এটা হচ্ছে দুধ দেওয়ার। তারপরে, আচ্ছা কেন বলতো তোমার এসব, আর কখনো এলো না, কত পয়সা দাম দিতে হবে বলো, কতটা দুধ? বুড়ি একটু ঘাবড়ে গেল। ঘাবড়ে যাওয়ার কারণটা হচ্ছে যে লেখক যে স্নেহের মূল্য বা ভালোবাসার মূল্যর প্রতিদানে টাকা দিতে চাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই যে দুধ নিয়ে আসছে ভালোবাসার প্রতিদান হিসেবে, সে একটু ঘাবড়ে গেল এবং ভয়ে ভয়ে বলল, কেন বাবা, পয়সা কেন? লেখক বলছে তখন, পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? বৃদ্ধা বলছে, ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। এই প্রশ্নটা আসে পরীক্ষাটাতে, সেও তো গরিব লোক। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে সে বলতে বোঝানো হচ্ছে হাজরা বেটার বউকে। বুড়ি পয়সা নিয়ে চলে গেল। বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম। মনে একটু কষ্ট হলো, বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? বুড়ি কি রকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর, স্নেহের দান এমন করা ঠিক হয়নি।
বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখলো না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতে সে এসে জুটবে। ও গোপাল, এই দুটি কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দিকিন মোর সামনে। অর্থাৎ বুড়ি বারবার ওই যে একটা তিরস্কার করা হলো, যে টাকা দিয়ে দেওয়া হলো, তাতে করে মনে হলো যে এরপরে আর হয়তো বা কখনো কোনো কিছু নিয়ে আসবে না। কিন্তু তারপরেও বুড়ি আর দমে যায় না। বুড়ি না দমে গিয়ে পরেই দেখা গেছে একবার দুটি কচি শশা নিয়ে আসছে। বলছে শশার জালি মোর গাছে। জালি মানে হচ্ছে একেবারে কাঁচা, যেটা বোঝায় সেটাকে বলা হয় যে জালি। শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দিকিন মোর সামনে। দিকিন অর্থ দেখি, খাও দেখি আমার সামনে। বুড়ি তোমার চলে কিসে? তখন লেখক প্রশ্ন করছে। উত্তরটা দিচ্ছে, ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো, লোকের ধান ভানে তাই চাল পায়, আমার দুটো না দিয়ে খায় না। তাহলে বলছে ওই হাজরা বেটার বউ এর কথা বলতেছে। তার মানে সেই এই বৃদ্ধার ভরণ পোষণের দায়িত্বটা পালন করতেছে, সকল প্রকার মানে চাল ডালের যে বিষয়গুলো খাওয়ার দাওয়ার সেটা দিচ্ছে। তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলি? ওমর গোপাল, আমি নতুন খাজুর পাতার সেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমার বস্তি দেবার জন্য। এখানে যখন বলছে একা থাকো কিনা বুড়িকে, তখন বুড়ি বলতেছে যে তোমার জন্য তো একটা নতুন খাজুর পাতার চাটাই বুনে রেখেছিলাম। খাজুর পাতা দিয়ে, অর্থাৎ খেজুরের যে গাছের পাতা আছে, এই পাতা দিয়ে সুন্দর করে পাটি বানানো যায়, যেটাতে সাধারণত গ্রাম অঞ্চলে বসে থাকে বা ঘুমানোর ব্যবস্থা থাকে, নামাজ পড়ার জন্য একটা ব্যবস্থা করা হয়, এরকম বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। তো সেই খাজুর পাতার চাটাইয়ের কথা বলছে। খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমার বসতি দেবার জন্য। অর্থাৎ বুড়ি আগে থেকেই লেখক যে যাবে, লেখক গেলে তাকে কিভাবে বসতে দেবে সেটার একটা চিন্তা করেই রেখেছে, যে খাজুর পাতার চাটাই বুনে রেখে দিয়েছেন। এটা সাধারণত কেমন হয়, যদি আপনি গ্রামে যাওয়ার পরে আপনার একটা প্ল্যান থাকে যে আপনি কোনো বাড়িতে যাবেন, বা এখন তো মোবাইলের যুগ, বলেন যে আমি তোর বাড়িতে আসবো, তাহলে দেখবেন কি যে ওই বাড়িতে একটা আলাদাভাবে আয়োজন করা হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা বললেন বা অন্যান্য অনেক কিছু। একটা ছোট্ট স্টোরি বলি। লাস্ট কিছুদিন আগে আমি গ্রামে যাওয়ার পরে একটা বাড়িতে যাওয়ার কথা ছিল আমার দুলা ভাইয়ের সাথে। যাওয়ার আগে আমরা কল দিয়ে গেলাম। যাওয়ার পরে দেখি যে ঘরের পরিবেশটা দেখে অনেক বেশি ভালো লাগছে। সাধারণত বিকাল বেলা ঘরের পরিবেশটা এরকম থাকার কথা না, বিছনা কাঁথা অগোছালো থাকার কথা। ঘুম থেকে সাধারণত শীতের সময়টাতে বিকাল বেলা ঘুমায় মানুষ, কিন্তু যাওয়ার পর দেখলাম সমস্ত কিছু গোছানো। রিজনটা কি, যে আমি ঢাকা থেকে গেছি, তার মানে হচ্ছে আমাকে একটা আলাদা ভালোবাসা দেখানোর ক্ষেত্রে এরকম করা হয়েছে, তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে। তো এখানে যেহেতু বুড়ির কাছের কেউ নেই, কাছের বলতে শুধুমাত্র লেখককে একটু পছন্দ করে, অর্থাৎ স্নেহের চোখে দেখে, যার কারণেই এই ক্ষেত্রে বুড়ি এই লেখকের জন্য খাজুর পাতার চেটাই বনে রেখে দিয়েছিল। তাহলে এখানে বুড়ি রেখে দিয়েছিল হচ্ছে খাজুর পাতার চেটাই। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠলো না। আমি আর বুড়ির বাড়িতে যেতে পারলাম না। কিছু না কিছু আনবেই, কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো বা একছড়া কাঁচকলা, কি এক ফালি কুমড়ো। তাহলে এখানে কি কি জিনিসের কথা বলা আছে, যে 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 জিনিসগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে এক পাকা আম, দ্বিতীয়ত হচ্ছে পাতিলেবু, তৃতীয় হচ্ছে একছড়া কাঁচকলা, এক ফালি কুমড়ো, আর এর আগে নিয়ে এসেছিল হচ্ছে দুটো শেষ শশা। তো সেটাই বলছে। পুনরায় গ্রামে এলাম 5-6 মাস পরে। এবার আসতেছে আমরা তৃতীয়বার লেখক গ্রামে আসছে, কিন্তু এটা হচ্ছে এর আগে দ্বিতীয়বার পর্যন্ত ওই কথাগুলো চললো, এটা হচ্ছে তৃতীয়বার আসছে 5-6 মাস পরে, আশ্বিন মাসের শেষে। দ্বিতীয়বার আসছিল জ্যৈষ্ঠ মাসের কয়েকদিন পরে। ঘরে বসে আছে, বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলো, বাবু ঘরে আছেন গা? অর্থাৎ কেউ একজনে এসে তাকে জিজ্ঞাসা করছে, বাবু কি ঘরে আছেন? বাইরে এসে দেখি জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জ ভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে, বাবু কবে এসেছেন? অর্থাৎ
জ্যৈষ্ঠ মাসে যখন ছুটিতে আসছিল তখন যে মহিলাটাকে বুড়ির সাথে দেখেছিল, এই প্লিজ ক্লাস নিচ্ছি, একটু চুপ থাকো। ক্লাস 9, চুপ। তো তখন বলতেছে বাইরে এসে দেখি জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সাথে দেখেছিল সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জ ভাবে মাথার কাপড়টা টেনে দিয়ে বলল, বাবু কবে এসেছেন? 3, 5, 6 হলো। কেন? লেখক প্রশ্ন করছে। আমার সেই মা পেটিয়ে দিলে বলে বলে দেখে এসো গিয়ে। পেটিয়ে বলতে এখানে পাঠিয়ে দিল। তো আমার সেই মা পেটিয়ে দিলে বলে দেখে এসো গিয়ে, তাহলে এখানে হচ্ছে সেই মা পাঠায় দিছে, এটাই হচ্ছে হাজরা বেটার বউ বলতেছে। কে? ওই সেই বুড়ি এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ, এবার বোধ হয় বাঁচবে না। গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে অস্থির, আমারে রোজ শুধায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। এখন এখানে বলা হচ্ছে যে বুড়ির কথা বলতেছে যে বুড়ির বড্ড অসুখ, এবার মনে হয় আর বাঁচবে না। বারবার শুধু বলে যে গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, মানে এরকম ভাবে প্রত্যেকবার শুধায়। একবার দেখে আসুন গিয়ে, বড্ড খুশি হবে তাহলে। যদি দেখে আসেন একবার তাহলে উনি অনেক খুশি হবে। বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে দেখতে গেলাম বুড়িকে, অর্থাৎ বুড়িকে দেখতে যায় কখন? বিকেলের দিকে বেড়াতে গিয়ে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর, মাথায় মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলো। পরে আমাকে চিনে ধর্মর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, উঠো না। ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, ভালো আছো অমর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। তখন লেখক বলছে, বসবার দরকার নেই, থাক। বৃদ্ধা বলছে, গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে। ওই যে খাজুরের চট চেটাই বুনে রাখছিল, সেই চেটাইয়ের কথাই বলতেছে, চটখানা। গোপালের ওই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মাসি কি পিসিমার মতো অনুযোগের সুরে বলতে লাগলো, তোর জন্য খাজুরের চটাইখানা কতদিন আগে বুনে রেখলাম, ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে, তুই একদিনও এলি না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে এলি না। অর্থাৎ অনুযোগের সুরে বলতেছে যে তোর জন্য তো এই খাজুরের চটখানা বুনে রাখছিলাম, তো তুই আসলি না, ওইটা তো পুরানো হয় ভেঙে গেছে, এখন একদিনও আসলি না আমার কাছে, অসুখ হলো তারপরেও তুই আসলি না। এরপর বলছে, বুড়ি দু চোখ বেয়ে জল বেয়ে পড়ছে গড়িয়ে আমায় বলল, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে বুড়ি বলতেছে যে তার কাফনের কাপড়টা যেন লেখক কিনে দেয়। দেখেন এখানে অসাম্প্রদায়িকতার একটা নিদর্শন প্রকাশ পাচ্ছে। লেখক হিন্দু আর বুড়ি মুসলমান, যেহেতু কাফনের কাপড় লাগবে, তার মানে এখান থেকে প্রকাশ পাচ্ছে। এবং জমিরের স্ত্রী, তো দুইটা জায়গা থেকে প্রকাশ পাচ্ছে যে তিনি মুসলমানের ঘরের। তো সেখান থেকে বলতেছে যে আমার কাফনের কাপড় তুই কিনে দিস। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য, হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। তো এখানে লেখক টাকা দিয়ে আসছিল, কিছু পয়সা দিয়ে আসছিল, সেটা রিজনটা ছিল ঔষধ এবং ফলের জন্য। বলছে বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠলো, বছর খানেক আর গ্রামে যায়নি, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শরতের ছুটির পর তখনও 2 দিন ছুটি হাতে আছে, গ্রামে গেলাম ওই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। তাহলে এখানে বলছে যে প্রথম দেখা হয়েছে পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে। দিগম্বরী অবাক হয়ে বলে, ওমা আজই তুমি এলে? সে বুড়ি কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলো বড্ড, ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বললেন। অর্থাৎ
তিনি যখন লেখক যখন গ্রামে ঢুকতেছে তখনই ঢোকার সময় পশু সন্তানের বউ দিগম্বরীর সাথে দেখা, আর দেখেই অবাক হয়ে যায় যে তুমি আজকে আসলা, বুড়ি তো কালকে রাত্রেই মারা গেছে, তোমার খুব নাম করতেছিল, তোমার কথা বলতেছিল। আর সেই মেয়েটা এসে, অর্থাৎ তার যে পাতানো মেয়ে এসে এগুলো বলে গেছে। আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো। আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা। তো এখানে বলতেছে যে বুড়ি নাচ জামাই তারপর আসার পরে তার মনে পড়তেছিল যে বুড়ি তো বলছিল যে আমাকে কাফনের কাপড় কিনে দিতে। ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান, এখানেই শব্দটা আসছে, আহ্বান করে এনেছে। আমার মন হয়তো ওর ডাক এবার আর তাচ্ছিল্য করতে পারেনি। অর্থাৎ বৃদ্ধ মানুষের যে ভালোবাসাটাকে আমি এতদিন ধরে তাচ্ছিল্য করছি, পাত্তাই দিলাম না, সেই ডাকটাই বোধহয় এবার আমি আর তাচ্ছিল্য করতে পারিনি, আমি আর ছেড়ে দিতে পারিনি। সেই ডাকের কারণেই আমি এত দূর থেকে বুড়ির কাছে আসছি। কাপড় কিনবার টাকা দিলাম। নাচ জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন, বেলা 12টা আন্দাজ যাবেন। অর্থাৎ নাচ জামাই বলে গেল যে মাটি যখন দেওয়া হবে তখন একটু যায়েন, 12টার দিকে মাটি দেওয়া হবে। শর্তের কর্তৃত্ব গন্ধ ওঠা বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে। আমি গিয়ে বসলাম। আব্দুল, শুকুর মিয়া, নসর, আমাদের সঙ্গে পড়তো আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। তাহলে বলছে কে কে ছিল ওখানে? আব্দুল ছিল, দেখেন সব মুসলমান নাম, শুকুর মিয়া, নসর, আমাদের সঙ্গে অর্থাৎ লেখকের সঙ্গে পড়তো কে? লেখকের সঙ্গে পড়তো হচ্ছে আবেদ আলী। এই আবেদ আলীর ছেলে হচ্ছে গনি, তারা সকলেই গাছের ছায়ায় বসে আছে। প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বলল, এই যে বাবা এসো, বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কোনে থেকে এলে? তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর। শুকুর মিয়া বলল, দাও বাবা, তুমি দাও। অর্থাৎ তখন শুকুর মিয়া, তিনি প্রবীণ শুকুর মিয়া অর্থাৎ বৃদ্ধ, তিনি বলতেছে যে মাটি দেওয়ার সময় তুমি কিভাবে সংবাদ পেলা? এখনকার দিনের মতন তো আর মোবাইল কল নাই যে মারা গেছে সাথে সাথে কল করে জানানো হয়েছে। সেই সময়টাতে স্বাভাবিকভাবেই জানানোর জন্য 2 দিন 3 দিন পর চিঠি পাঠানো হতো। 7 দিন 10 দিন লাগতো চিঠি যেতে এবং চিঠির উত্তর আসতে। তো সেটাই বলছে তুমি কিভাবে খবর পেলা? দুজন জোয়ান ছেলে, তাহলে কবর খুঁড়তেছে কে? দুজন জোয়ান ছেলে। কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর। তখন শুকুর মিয়া বলছে, দাও বাবা, তুমি দাও। দিলাম এক কোদাল মাটি। সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে, অর্থাৎ বুড়ির কথা বলছে, বলে উঠতো, ও মোর গোপাল। অর্থাৎ সেই আদরের ডাকটা হয়তোবা এই যে মাটি দিলাম এটার কারণেও হয়তোবা সে সুন্দর করে সেই আদরের ডাকটা দিত, ওমর গোপাল। এই ছিল সংক্ষিপ্ত অংশ। আমরা এরপরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা আহ্বান গল্প নিয়ে আলোচনা করছিলাম। আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা। এই পর্যায়টাতে এখান থেকে আমরা যে ছোট প্রশ্নগুলো পাই সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জেনে নিই শব্দার্থ এবং টিকা। প্রথম শব্দার্থ হচ্ছে চক্রবর্তী। চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ হচ্ছে চক্রবর্তী। পূজারী ব্রাহ্মণের উপাধি বিশেষ হচ্ছে, ব্রাহ্মণদের উপাধি বিশেষ হচ্ছে চক্রবর্তী। যারা পূজা করে সেরকম পূজারী ব্রাহ্মণের উপাধি বিশেষ চক্রবর্তী। নড়ি অর্থ লাঠি। নড়ি শব্দটা আছে গোলা পোড়া, যেটা হচ্ছে গোলা ভরা। গোয়াল পোড়া মানে হচ্ছে গোয়াল ভরা, যদিও এখানে গিয়াল পোড়া হয়ে আছে। গোয়াল পোড়া মানে হচ্ছে গোয়াল ভরা। করাতের কাজ মানে হচ্ছে কাজ খোদাই করা, অর্থাৎ কাজ ফাড়ার যে কাজগুলো করে থাকে তাকে বলা হয় করাতের কাজ। কাঠকে ভাগ করার, চেরাই করা যেটাকে বোঝায় সেটা হচ্ছে করাতের কাজ। করাতি, করাত দিয়ে কাঠ কেটে যে জীবন যাপন করে তাকে বলা হয়ে থাকে করাতি।
দাওয়া বলতে বোঝায় হচ্ছে রোয়াক বা বারান্দা, বারান্দাকে বলা হয় দাওয়া। এরপর আসি রচনা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। লেখক প্রথমবার গ্রামে এসেছিলেন কোনো এক ছুটিতে, যেটার কোনো উল্লেখ নেই, আমরা বলছিলাম লেখার মধ্যে। লেখক দ্বিতীয়বার গ্রামে এসেছিলেন জ্যৈষ্ঠ মাসের ছুটিতে। দ্বিতীয়বার গ্রাম থেকে যাওয়ার পর লেখক পুনরায় গ্রামে এসেছিলেন 5 থেকে 6 মাস পর। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তৃতীয়বার গ্রামে এসেছিলেন 5-6 মাস পর। লেখক তৃতীয়বার গ্রামে এসেছিলেন আশ্বিন মাসের শেষে। তৃতীয়বার গ্রাম থেকে যাওয়ার পর লেখক পুনরায় গ্রামে এসেছিলেন প্রায় 1.5 বছর পর। লেখক চতুর্থবার গ্রামে এসেছিলেন শরতের ছুটিতে, মাত্র 2 দিনের ছুটি ছিল সেই সময়টাতে, 2 দিনের ছুটির বাদ ছিল তখন, তখন এসেছিলেন গ্রামে। চতুর্থবার বা সর্বশেষ বাড়ি গেলে গ্রামে ঢুকতেই প্রথমে লেখকের সাথে দেখা হয় পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে, এবং চতুর্থ বাড়ি গিয়ে তিনি বৃদ্ধাকে মাটি দিয়ে আসে। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভেঙে চুরে ভিটিতে জঙ্গল গজিয়েছে লেখকের পৈতৃক বাড়িতে। লেখকের বাবার পুরাতন বন্ধু ছিলেন গ্রামের চক্রবর্তী মশাই বা চক্রবর্তী মশাই। চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ, এটা আমরা শব্দার্থতে জেনেছি। পূজারী ব্রাহ্মণের উপাধি হচ্ছে চক্রবর্তী। লেখককে দেখে খুব খুশি হয়েছিলেন গ্রামের চক্রবর্তী মশাই বা চক্রবর্তী মশাই। এই জায়গাটাতে অপশন থাকে সাধারণত বুড়িমা, চক্রবর্তী মশাই বা অন্যান্য আরো 2-3টা নাম থাকে। তো সেক্ষেত্রে হবে হচ্ছে গ্রামের চক্রবর্তী মশাই। লেখক প্রণাম করে পায়ের ধুলা নিয়েছিলেন গ্রামের চক্রবর্তী মশাইকে। লেখক বাজারের দিকে যাচ্ছিলেন বড় আম বাগানের মধ্যে দিয়ে। বাজারে যাওয়ার সময় গোপালের সাথে বুড়ির দেখা হয়। গোপাল বলতে লেখক, দেখা হয় আম গাছের নিচে। বৃদ্ধার ডান হাতে নড়ি বা লাঠি ছিল। আরো কিছু তথ্য জেনে নিই। তিনি থাকতে অভাব ছিল না, এখানে তিনি বলতে বোঝানো হচ্ছে জমির করাতিকে। জমির করাতি, তিনি হচ্ছেন বৃদ্ধার স্বামী। আমার তো তেনার নাম করতে নেই বাবা, এখানে বুড়ি বুঝিয়েছেন স্বামীর নামের কথা। বুড়ির স্বামী পেশায় ছিলেন করাতি। বুড়িকে ভাত দেয় না তার নাত জামাই। এখানে এই প্রশ্নটাও আসে, বুড়িকে ভাত দেয় না তার নাত জামাই। প্রথমবার গ্রামে গিয়ে লেখক উঠেছিলেন এক জ্ঞাতি খুড়োর বাড়িতে। বুড়ি স্বামীর নাম যে জমির করাতি, এই কথা লেখককে বুঝিয়েছিলেন খুড়ো মশাই। লেখকের পরিচয় বুড়িকে বুঝিয়ে দিয়েছিলেন খুড়ো মশাই। দ্বিতীয়বার গ্রামে গিয়ে লেখক উঠেছিলেন তার নতুন তৈরি ঘরে। প্রথমবার উঠেছিলেন খুড়োর বাসায়, দ্বিতীয়বার তার নিজের তৈরি ঘরে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। কলকাতায় লেখককে বুড়িকে মনে না পড়ার কারণ হচ্ছে কর্মব্যস্ততা। বুড়ির জন্য কবর খুঁড়েছিল 2জন জোয়ান ছেলে, যাদের নাম করা নাই, নাম নাই, 2জন জোয়ান ছেলে বলা আছে। ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে খুলে বুড়ি লেখকের সামনে রেখেছিল গোটা কতক আম। এটা ইম্পর্টেন্ট। বুড়ি লেখককে সম্বোধন করত গোপাল বলে। গোপালটা ছিল হচ্ছে লেখকের সম্বোধন নাম। বাল্যকালে মারা গিয়েছে লেখকের মা এবং পিসিমা। গ্রামে লেখক খাওয়া দাওয়া করতো খুড়ো মশাইয়ের বাড়িতে, আর দুধ দিত গোয়ালিনী, ঘুটি গোয়ালিনী। ঘুটি গোয়ালিনীর দেওয়া দুধে মেশানো ছিল অর্ধেক জল। বুড়িকে মা বলে ডাকলে হচ্ছে হাজরা বেটার বউ, যার হাজরা বেটার বউরও কেউ নাই। বুড়ির চালাঘরের পাশের চালাঘর ছিল হাজরা বেটার বউয়ের। লেখক বুড়িকে দুধের জন্য পয়সা দিতে চাইলে বুড়ি ঘাবড়ে যায়, ইতস্তত বোধ করে। বুড়ি গোপালের জন্য গাছের 2টি কচি শশার জালি এনেছিল। গোপালকে বসতে দেওয়ার জন্য বুড়ি বুনেছিল নতুন খেজুর পাতার চাটাই। লেখক বিকেলের দিকে বেড়াতে যাওয়ার পথে দেখতে যায় হচ্ছে বুড়িকে। বুড়ি শুয়েছিল মাদুরের উপর। দেখতে যাওয়ার সময় যখন বুড়িকে দেখতে যায় তখন বুড়ি শুয়েছিল মাদুরের উপর। আরো কিছু তথ্য, যেটা হচ্ছে বুড়ির মাথায় বালিশখানা ছিল একেবারে মলিন বালিশ। বুড়ি আহ্লাদে আটখানা হয়ে গেল লেখককে দেখে। বুড়ির অনুযোগের সুরে কথা বলাকে লেখক তুলনা করেছিলেন তার মা বা পিসিমার সাথে। বুড়ির জন্য বাড়ি থেকে যখন চলে আসে তখন কিছু পয়সা দিয়ে এসেছিল, সেটা হচ্ছে পথ্য বা ঔষধ এবং ফলের জন্য। লেখক বাড়ি এসেছে শুনে তার সাথে দেখা করতে এসেছিল বুড়ির নাত জামাই। কার স্নেহাতুর আত্মা লেখককে আহ্বান করে এনেছে? এটা হচ্ছে বুড়ির স্নেহাতুর আত্মা। এখান থেকে আহ্বান শব্দটা এসেছে, এই শব্দটার থেকেই। লেখকের মন কার ডাক তাচ্ছিল্য করতে পারেনি বুড়ির, যদিও এর আগে বুড়ির সকল কথাকে তাচ্ছিল্য করেছিল মোটামুটি ভাবে, কিন্তু তার সেই আহ্বানকে সে আর তাচ্ছিল্য করতে পারেনি। বুড়িকে কবর দেওয়া
হয় বেলা 12টার দিকে। বুড়িকে কোন গাছের তলায় কবর দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তিত্তিরাজ গাছ। এই জায়গাটাতে একটা কথা বলে রাখি, তিত্তিরাজ গাছ প্রথম দিকে লেখা ছিল প্রাচীন গাছ, পরবর্তীতে এটার আপডেট ভার্সনে বলা হয়ে থাকে তিত্তিরাজ গাছ। তো তাহলে আমাদের এখন প্রশ্নের উত্তরটা হবে তিত্তিরাজ গাছ। লেখকের সঙ্গে পড়তো আবেদ আলী। আবেদ আলীর ছেলের নাম হচ্ছে গনি। এই জিনিসটা যেন আমরা ভুলে না যাই। আবেদ আলী পড়তো এবং আবেদ আলীর ছেলের নাম হচ্ছে গনি। বুড়ির কবরে মাটি দেওয়ার সময় লেখকের মনে হলো বুড়ি বেঁচে থাকলে তাকে বলে উঠতো, ও মোর গোপাল বেঁচে থাকো দীর্ঘজীবী হও। এই উক্তিটা গ্রামের চক্রবর্তী মশাইয়ের। আমরা সাধারণত ভুল করে থাকি যে বুড়ির উক্তি, হয়তো বা ঘর বাড়ি করবে না, এটা লেখককে উদ্দেশ্য করে চক্রবর্তী মশাইয়ের উক্তি। তিনি থাকতে তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের, তিনি থাকতি। তাহলে এটা বলছে বুড়ি স্বামীকে উদ্দেশ্য করে বলছে, বউ আমার গোপাল দুধ খেতে পায় না। বুড়ি এই কথা বলেছিল হাজরা বেটার বউকে। গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস, এটা বুড়ির উক্তি। ও মা আজই তুমি এলে, এটা লেখককে উদ্দেশ্য করে বলছিল দিগম্বরী। তোমায় বড্ড ভালোবাসতো বুড়ি, লেখককে উদ্দেশ্য করে এই উক্তিটা হচ্ছে শুকুর মিয়ার। ঋতু ছিল শরৎ ঋতুর কথা বলা আছে এবং দুইটা মাসের কথা বলা আছে, একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস এবং আরেকটা হচ্ছে আশ্বিন মাস। ফলের নাম বলা আছে আম, কাঁঠাল, কাঁচকলা, কুমড়ো এবং পাতিলেবু। শেষ করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উক্তি দিয়ে। সবচেয়ে বিখ্যাত উক্তি হচ্ছে, সংসার কত ভয়ানক কষ্টে না পড়লে বোঝা যায় না। এই উক্তিটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এই ছিল সম্পূর্ণ গল্প সম্পর্কে আলোচনা। আশা করি এই গল্পটা সম্পর্কে, একেবারে সহজ গল্প, খুবই সহজ, সাধারণত একবার পড়লেই আমরা গল্পটা বুঝতে পারবো। তো আশা করি এই গল্পটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাই।